আমার শরীর কি ঠিক হয় না, আগের মতো রয়েছে এখন? না না, এখন একদম ফিট আছে, কিন্তু দাঁতের ডাক্তারের কাছে আরো 3 দিন যাওয়া লাগবে। এই ওর আবার দাঁতে কি হইলো রে? আরে দাঁতে ইনফেকশন হয়েছে, ক্যালসিয়াম দিয়ে দিয়ে দাঁত শক্ত করতেছে। দাঁতটা সব ফেলে দিগা। দাঁতে যে এত খরচ, তুলে ফেলে লাগাতে 2000, আর এই ভালো দাঁত করতে লাগতেছে 15,000। আচ্ছা, বিষয়টা হচ্ছে গুগলে সার্চ করছি কি লিখে, টাইগার রানিং ভেক্টর পিএনজি। আজ তো সুন্দর বোঝা যাচ্ছে। হ্যাঁ আজকে সুন্দর লেখা বোঝা যাচ্ছে। আচ্ছা, এখানে টাইগার রানিং শব্দটা লিখছি মানে টাইগার যে দৌড় পারাপারি করতেছে এটা বোঝানোর জন্য। আর ভেক্টর লিখছি যে এগুলো কিন্তু অরিজিনাল ছবি না, এগুলো কিন্তু সব আর্টিস্টিক ছবি। আবার ফোন দিল, এর আবার কি দিল? কিরে, ও সাউন্ড কোন গেল? আমার স্যার সনি স্যার কোন গেল? ফোনে কথা বলতে হবে, ফোনে কথা বলতে হবে। ও, জনি ভাইয়ার ছেলের বলে পড়ে দেয়া দাঁত ভেঙেছে। ও, দাঁত একদম ভেঙে গেলে 2000 লাগবে, আর ভালো দাঁত ছাপতে গেলে 15,000 লাগবে। হ্যাঁ, সেটা তোগের বাচ্চা মানুষের না। বাচ্চা মানুষের কি কষ্ট রে, দাঁতের কষ্ট, খুব কষ্ট। বুঝতে ঠিক আছে, খুব কষ্ট। ক্লাসে ফিরে আসি। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে তার মানে সার্চ রেজাল্ট রিপন মিয়া ভিডিও করে, ভিডিও আজকে ইম্পর্টেন্ট ক্লাস। আজ কিন্তু মন দিয়ে ক্লাস করতে হবে। তাইলে আমি এখান থেকে এই ছবিটা ডাউনলোড দিলাম, যদিও এটা পিএনজি কিনা শিওর না, আপাতত ডাউনলোড দিই, তারপরে দেখা যাচ্ছে বিষয়টা। আচ্ছা, এখান থেকে আরেকটা ছবি ডাউনলোড দিব, সেটা হচ্ছে কালার স্প্ল্যাশ। এটা হচ্ছে আমরা ওই যদি গুগল থেকে যদি ওই যে কালার স্প্ল্যাশের ব্রাশ যদিও ডাউনলোড করি, মানে ব্রাশ ডাউনলোড করলেও এগুলোর কাজ হবে। তো কালার স্প্ল্যাশ রিলেটেড যে কোন ধরনের ছবি, এইসব কালারের না, যে এইগুলা এই রিলেটেড ছবি, মানে যে কালারে যে দেয়ালে ছিটাই দিলে যেরকম হবে এই রিলেটেড এইগুলোর ব্রাশ পাওয়া যায়। এখন ব্রাশ ডাউনলোড করে ওটা দেখাইতে গেলে মেলা সময় লাগবে না, আবার ওইটা একটু কঠিনও লাগবে না, ওই জন্য আর কি আপাতত একটা ছবি ডাউনলোড করে এটার উপরে আর কি কাজ করবো। ওকে। তো এখান থেকে কালারফুল নেওয়া যাবে না, কারণ এটা থিমই অন্যরকম, কালারফুল কিছু নেওয়া যাবে না। এই যে এরকম আর কি এক কালার বিশিষ্ট এরকম কিছু আর কি নিতে হবে, যেমন আমি এখান থেকে এই ছবিটা নিলাম। এখন ফটোশপে মোটামুটি যেরকম পেজে আমরা ন্যাচারালি কাজ করি, A4 সাইজ, A4 এর উপরে আপাতত নিলাম, A4 পেজ নিলাম এখান থেকে। তারপরে মোটামুটি এখানে কালার টালার একটু পরে দিব। ফাইল থেকে ওপেন, প্রথমে হচ্ছে টাইগারের ছবিটা গেল কই? আচ্ছা, এই ছবিটা পিএনজি করাই আছে, তার মানে আমাদের যাই হোক একটু ভালোই হলো। এরপরে সরাসরি ফাইল থেকে প্লেস করে নিয়ে আসবো আমরা, যে কালারের যে ছবিটা ডাউনলোড করলাম এই ছবিটা প্লেস করে নিয়ে আসবো। কালার কই এটা। তো যেহেতু প্লেস করে নিয়ে আসি, তার মানে এই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে। তো এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমরা এখান থেকে যে ম্যাজিক আছে না, ব্যাকগ্রাউন্ড ইরেজারের ভিতরেই ম্যাজিক আছে, ম্যাজিক দিয়ে যদি একটা ক্লিক করি তাইলেই হবে। এই যে হয়ে গেছে। যাবে, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস এখানে ব্যবহার করা যাবে। এখন বিষয়টা হচ্ছে এই যে কালার, মানে এই টাইগারটাকে এমন ভাবে এখানে সেটআপ করতে হবে যখন এটা টি শার্টের উপর বসাবো, মানে বিষয়টা বোঝা যাবে যে টি শার্টের ভিতর থেকে ভেঙে বাইরের দিকে চলে আসতেছে, মানে এরকম একটা 3D একটা শেড হবে। তো আমরা কি করব, আমরা প্রথমে এই কালারটাকে চেঞ্জ করব। তাহলে কন্ট্রোল ধরে এই লেয়ারটাকে যেভাবে ক্লিক করে সিলেকশন করব, কারণ এই কালারটা আমি চেঞ্জ করব। আর এই টি শার্টটা আমি চাচ্ছি হোয়াইট কালার টি শার্টের উপর বসাবো, তার জন্য আমি এখানে ব্ল্যাক কালারের এই শেপটা সম্পূর্ণ ব্ল্যাক করে নিলাম, কন্ট্রোল ডি ডিসিলেক্ট।
তো লেয়ারটাকে আমি মোটামুটি একটু নিচেই দিলাম, কন্ট্রোল টি প্রেস করে এটাকে সেট আপ, টাইগারটাকে কন্ট্রোল টি প্রেস করে বড় ছোট করে অ্যাডজাস্ট। এবার এখানে 3D এর যে ব্যাপারটা, এই 3D জিনিসটাই বুঝতে হবে। আচ্ছা এখানে ব্ল্যাক কালারের আছে, আপনার ব্ল্যাক কালার বাদে দিই, দেখি ব্ল্যাক কালারটা চেঞ্জ করে একটু অন্য কালার দিই। যদি আমরা হোয়াইট কালার টি শার্টের উপরে বসাবো তাহলে হোয়াইট কালারে আমরা এই টাইপের কালার দিলে পরে ভালোই লাগবে। মানে প্রথমে যেটা ব্ল্যাক করছিলাম, এক কথায় যেটা ব্ল্যাক করছিলাম সেটা আমি এখানে সায়ান কালারে রাখলাম। আর এই যে টাইগারটা বসানোর যে বিষয়টা, এই বসানোর ভিতরেই কিন্তু ডিজাইনের সবকিছু ডিপেন্ড করতেছে, কারণ মেইন কাজটাই হচ্ছে এইখানে। ওকে, সো এখন আমাদের যেটা করণীয় আছে, আর একটু ছোট করি, এখানে মেইন কাজটা হচ্ছে এই যে যে কালারের যে ভার্সনটা, মানে কালারের যে নিচের দিকে হচ্ছে যে কালারে যে গড়ে গড়ে চলে গেছে, এই জিনিসগুলো আমাকে মুছে দিতে হবে। আমি এই ক্ষেত্রে কি করতে পারি, টাইগারের লেয়ারটাকে আপাতত হাইড করে রাখলাম, কারণ এই কালারের এই ছবিটাকে আগে এডিট করব, তারপরে কাজ। এখান থেকে নিব ইরেজার টুলস আর হচ্ছে হার্ড, অর্থাৎ আমরা এতদিন ওই যে সফট ইরেজার দিয়ে কাজ করতাম না, এখন এই ব্রাশটাকে আমি যে টোটালি হার্ড করে দিলাম, মানে হার্ড ব্রাশ, মানে যেটা মুছবে, যেখান থেকে মুছবে সেখান থেকে প্রপারলি মুছবে। সব সাইডের এই জিনিসগুলো মুছে দিব, মানে বেশি এসব ফোটা ফোটা দরকার নাই। ওকে, এখন মোটামুটি টাইগারের এইটা নিয়ে আমাদের এখন অ্যাডজাস্ট করতে হবে। সেটা হচ্ছে প্রথমে নিচের সায়ান কালারের যেটা আছে এটাকে সিলেকশন করব, কন্ট্রোল ধরে সিলেক্ট। তারপরে এই সিলেকশনের মাপে টাইগারের যে বাইরের জিনিস, সেই বাইরের জিনিস আমরা এখান থেকে যে দুইটা পা আছে এই দুইটা পা মুছে দিব, তাহলে টাইগারের লেয়ারে যাব। তো যেহেতু এটা বাইরের জিনিস, তার মানে আমাদের সিলেকশনটাকে ইনভার্স করা লাগবে, কন্ট্রোল শিফট আই, ইনভার্স। এখন এই যে এখান থেকে টাইগারের এই দুইটা পা শুধুমাত্র মুছে দেবে, কিন্তু হাত মুছা যাবে না। হাত কি আর পা কি, এই হইলো একই জিনিস। মানে এখানে মেইন থিমটাই হচ্ছে আমাদের এইটা, যে এইটা এমন ভাবে সেট আপ থাকবে, মানে ওই যে দুইটা হাত যে বাইরের দিকে দিছি, এইটাই হচ্ছে থিম, যে হচ্ছে ওইটা ভিতর থেকে ভেঙে চুরে হোক বা যেভাবে হোক বাইরের দিকে চলে আসতেছে, এরকম কোনো কিছু বোঝানো। আর এইবার পিছনের দিকে মানে ভিতরের দিকে এটা যে একটা গর্ত টাইপের, এইটা বোঝানোর জন্য আমরা কিছু শ্যাডো এখানে ব্যবহার করব। তো শ্যাডোটা দেওয়ার জন্য আমরা যাব কোথায়, নিচের এই ব্লু কালারের যে এটা যে ব্যাকগ্রাউন্ড আছে, এটাকে কন্ট্রোল ধরে পুনরায় সিলেকশন করব। নতুন একটা লেয়ার নিলাম, এখান থেকে ব্রাশ টুলস, সফট ব্রাশ, শ্যাডোর কালার কি হয় ব্ল্যাক, থার্ড ব্র্যাকেট প্রেস করে ব্রাশটা বড়। আমি কিন্তু আবারও বলতেছি, এখানে কিন্তু শ্যাডো দেওয়ার জন্য আমাদের যা যা প্রয়োজন সবকিছু আমি এখান থেকে দিচ্ছি। আর এই শ্যাডো জিনিসটা যে সিলেকশন করার পরে, সিলেকশন করার আগে কোনো কিছু দিতে গেলে হবে না। আচ্ছা, এই শ্যাডোটাকে যদি আমি উপরে দিই তাহলে আমার টাইগারটা মোটামুটি একটু ঢেকে যাচ্ছে, ঢেকবে। কন্ট্রোল ডি ডিসিলেক্ট, মানে টাইগারটা এখান থেকে যতটুকু ঢেকে গেছে আমি এটার অপাসিটিটা হালকা একটু কমাই দিব। এখন কিন্তু কাজ করতেছি কোনটা দিয়ে, এখন কাজ করতেছি শ্যাডো দিয়ে। এটা কিন্তু শ্যাডো, এই যে মাত্র যেটা বানাইলাম। আচ্ছা, এরপরে আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে, এইদিকে শ্যাডো দেওয়ার দরকার নাই, উপরের দিকে আরো একটু বেশি বেশি শ্যাডো দিতে হবে, মানে টাইগারটা ব্যাকগ্রাউন্ডের সাথে মুছে যাবে এমন কিছু তৈরি করতে হবে। তাহলে আমি আবার এটাকে কন্ট্রোল ধরে সিলেকশন করলাম, আবার টাইগারের উপরে যাই, নতুন একটা লেয়ার নিলাম, আবারও শ্যাডো দিব। এখানে একটা প্রশ্ন আসতে পারতো যে আমরা একবারে সবকিছু কেন করলাম না, একবারে করতে গেলে কোনো একটা জিনিস কম বেশি হয়ে যেতে পারে, যার জন্য একবারে কোনো কিছু করলাম না। কন্ট্রোল ডি ডিসিলেক্ট, মোটামুটি এদিকের কাজ কিন্তু আমাদের কমপ্লিট। ওখানে অপাসিটি বেশি থাকবে, যাতে ওই যে মানে বিষয়টা বোঝা যাবে যে ওর পিছনে, টাইগারের পিছনে ছিল হচ্ছে অন্ধকার, সে অন্ধকার থেকে আর কি ভেঙে চুরে বাইরের দিকে চলে আসতেছে, এরকম একটা থিম আর কি বোঝাইতে হবে। কাজ কিন্তু শেষ, কাজ এখানে বেশি না, কাজ শেষ। এখন আমাদের একটু লেখালেখির প্রয়োজন। তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে লেটস জাম্প, এই শব্দটা এখানে দিতে পারি। তো লেটস, এইটার কালারটা আমরা কি কালার দেওয়া যায়, হোয়াইট কালারের টি শার্টের উপর যাবে, তার মানে ব্ল্যাক কালার, অরেঞ্জ কালার দিব। অরেঞ্জ কালারটা এখানে ফোকাস হবে ভালো।
আর ফন্ট স্টাইল তো এর আগেও তো বলছিলাম, ফন্ট স্টাইল আমরা এখানে ইম্প্যাক্ট অথবা হচ্ছে 28 ডেজ লেটার নামে যে ফন্ট আছে, 28 ডেজ লেটার তো এখানে নাই, ইম্প্যাক্ট। এর আগে কি গুগল থেকে ফন্ট ডাউনলোড করছিলাম রিপন মিয়া? কই ফ্রন্ট তো গুগল থেকে ফন্ট ডাউনলোড করা দেখানো হয় নাই? না, তো কোন ফ্রন্ট তো ডাউনলোড করে দেখানো নাই। ডাউনলোড করিনি আগে। এমনি ছবি মুভি ডাউনলোড করা হয়েছিল। হ্যাঁ, গুগলে যে সার্চ করলাম ফন্ট ফর ফটোশপ, অ্যাডোবি, ডিএ ফন্ট, 1001 ফ্রি ফন্ট, এরকম বিভিন্ন ওয়েবসাইট থাকবে। আমি এখান থেকে ডিএ ফন্ট নামে যে ওয়েবসাইট আছে এর উপরে ক্লিক করলাম। এখানে প্রচুর স্টাইলিস্ট ফন্ট পাওয়া যাবে, যে হেভি হেভি ফন্ট পাওয়া যাবে। লেখাই আছে এর নাম ফ্রন্ট। যাই হোক, এই যে এটা যেহেতু একটু পেছানো পেছানো লাগতেছে, এটা আমার কাছে ভালো লাগতেছে, মানে আমি ধরে নিলাম যে এটা আমার কাছে ভালো লাগতেছে। তাহলে আমি কি করব, আমি এখানে যে ডাউনলোডে ক্লিক করব। এবার এটা ডাউনলোডও হবে, কিন্তু এটা ডাউনলোড হবে কি ফাইলে? জিপ ফাইলে। আমরা এই যে গুগল থেকে এর আগে যে ব্রাশ ডাউনলোড করলাম না, এই ওই রকমই ডাউনলোড হবে, তবে এটা আনজিপ করার কোনো দরকার নাই। ডাবল ক্লিক করে ওপেন করে যে ভিতরে যে জিনিসটা থাকবে, এইটা হচ্ছে টিটিএফ ফাইল বা ওটিএফ ফাইলে হয়। মানে এইটা বুঝবো কিভাবে? এটার উপরে এই যে এখানে ছোট্ট করে এ লেখা থাকবে, দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। তো এ যেটা থাকবে ওইটাই হচ্ছে মেইন ফাইল। এইটার উপরে ডাবল ক্লিক করব। এবার ও। ডাবল ক্লিক করলে এই অপশনটা আসবে, এখানে যে লেখা থাকবে ইনস্টল, হ্যাঁ। এই ইনস্টলে ক্লিক করলে ব্যাস ওকে, মানে এটা ফটোশপে চলে গেছে। ও। এখন এই জিনিসটা খুঁজে পাবো কিভাবে? এই ফন্টের যে এখানে নাম আছে, যে ফন্ট নেম কি অ্যাভিনিউ ডি, তাহলে আমরা এখানে যে শব্দটা লিখবো, আমি এখানে লিখলাম, আচ্ছা ওই লেটস রানি লিখি। এই লেটস শব্দটা এইভাবে মার্ক করার পর এখন এই যে এখান থেকে আমরা যে ইম্প্যাক্ট, মাইরিয়া, প্রোটো এইসব নিতাম, এখানে যদি এখন যদি লিখি, কি যেন নাম ছিল, অ্যাভিনিউ নাকি? হ্যাঁ অ্যাভিনিউ। এই যে এই ফন্টের উপর ক্লিক করলে যে অটোমেটিকলি ওটা কিন্তু এরকম পেঁচানো স্টাইল হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি এবার দিলাম হচ্ছে লেটস জাম্প। টেক্সট এখানে বোঝা যাইতে হবে এমন কোনো কথা নাই। টাইপোগ্রাফির ক্ষেত্রে আমি তো এর আগে বলছিলাম যে গুগলে যে সমস্ত যে ডিজাইন আছে, ওখানে কিন্তু ওই কি লেখা আছে টি শার্টের উপরে, এইসব কিন্তু কেউ পড়েও না, ওসব কেউ দেখেও না। তো এই লেটস জাম্প, এই যে দুইটা শব্দ লিখলাম, এই দুইটা শব্দকে মোটামুটি আমি এখানে অ্যাডজাস্ট করব। এখানে দিব না নিচেই দিব, সেটাই এখন কথা। উপরেই দিই। আচ্ছা, এই দুইটা লেয়ারকে আমি এখন কি করব? কন্ট্রোল ই প্রেস করে লেয়ার মার্জ, মানে লেটস জাম্প সব মিলায়ে একটা লেয়ার হবে। কারণ এখানে আমি আবার আরেকটু কাজ করব। কাজটা হচ্ছে, যদি আমি ফন্ট যদি এইভাবে রাখি, এই ফন্টটা সহজে কিন্তু বোঝা যাবে না। এই ফন্টের চারপাশে যদি কোনো একটা স্ট্রোক কালার থাকে, মানে কোনো একটা বর্ডার যদি থাকে, তাহলে জিনিসটা প্রপারলি বোঝা যাবে। এবারে স্ট্রোক কালার কিভাবে দিব, এটাও আজকে নতুন জিনিস। তাহলে আমি যেটা নিয়ে কাজ করবো, অবশ্যই সেই লেয়ারের উপর আমাকে ক্লিক রাখতে হবে। চলে যাব হচ্ছে এফেক্টসে। এফেক্টস থেকে এখানে লেখাই রয়েছে স্ট্রোক, ক্লিক করলাম। এখন এই যে ডায়লগ বক্সটা আছে, এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, আমরা যেহেতু স্ট্রোক নিছি, তার মানে এই যে স্ট্রোকের উপরে যে ক্লিক আছে। এখন স্ট্রোক কালারটা এর উপরে, এই যে কালারের বক্স, এখানে ক্লিক করে আমি এখান থেকে করে নিব হচ্ছে হোয়াইট। কি কালার বক্সে, হোয়াইট করে নিলাম। এবার হোয়াইট কালারটা এখানে স্ট্রোকে যে বোঝা যাচ্ছে যে এটা বাইরের রং হচ্ছে, এই জিনিসটা বেশি হয়ে যাচ্ছে, আমি এই জিনিসটা এই যে উপর থেকে সাইজ কমাই দিব। ব্যাস, মোটামুটি এখন একটু ধরা যাচ্ছে। ওকে, এইটা দেখে আমার কাছে এখনো মনের মতো হইল না। আমি আবারও যেটা করবো, এই সেম লেয়ারটাকে রাইট পাশে ক্লিক করে রেস্টারাইজ লেয়ার টাইপ করে দিলাম। এই লেয়ারটাকে পুনরায় কপি করব, কন্ট্রোল জে। যেটা কপি করছি সেটা আছে উপরে, আর যাকে কপি করছি সে আছে নিচেই। নিচেই যেটা আছে, আমি ছবিটা জুম করে নিচ্ছি, নিচেই যেটা আছে এটার উপরে মাউস রেখে কিবোর্ড থেকে যে অ্যারো বাটন আছে, মানে আমি বাম সাইডের দিকে একটু মুভ করব, নিচের দিকে একটু মুভ করব। ওই যে নিচেরটা যে মুভ হচ্ছে, এটা বোঝা যাচ্ছে?
বোঝা যাচ্ছে। হ্যাঁ, এইবার এইটাকে কন্ট্রোল ধরে সিলেকশন করব। কোনটা সিলেকশন করছি? নিচের লেয়ার। মানে উপরে কি হইলো কি না হইলো সব দেখার বিষয় না, আমি যেই লেয়ার নিয়ে কাজ করবো সেই লেয়ার ঠিক থাকলেই হবে। সিলেকশন করার পরে এই লেয়ারের কালার এখন আমি আমার মতো করে একটা কালার দিব। এখান থেকে আমি দিলাম, কি কালার দেব, তো ভালোই লাগতেছে, রেড কালারটা একটু ডিপ করে দিলাম, অল্টার ডিলিট। রেড কালার ভালো লাগতেছে, রেড কালার, রেড কালার ভালো লাগতেছে না, এখানে ইয়েলো কালার দিলে ভালো লাগবে। হ্যাঁ, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। এখন কিন্তু এই শব্দটা কিন্তু প্রপারলি কিন্তু এখন একটু বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে, হুম। মানে লেটস জাম্প এই শব্দটা কিন্তু এখন মোটামুটি একটু বোঝা যাচ্ছে। তো যাই হোক, এইটা মোটামুটি আমাদের এখন একটা টি শার্ট। আর এই যে এখানে যে হাসর বানাইতে পারলে সবচাইতে বেটার হইতো। হাসরের ইংলিশ কি? হাসরের ইংলিশ কি রে? হাসরের ইংলিশ কি? পড়ালেখা করিস চারুলতায়? হাসরের ইংলিশ কি? হানসুলিয়া। টাইগার কেস, টাইগার স্কেচ সামনে লিখলে তো হবে না। হাসরের ইংলিশ কি? তাড়াতাড়ি হাসরের ইংলিশ বলো। হাঁচো। হাসরের ইংলিশ খামছে। মানা করতেছে খানসু। না, এটা কি যেন বলে, আমারও মনে আসতেছে না, কি বলে যেন। এটা সাল দিচ্ছে। কে জানে। আমি কাট কাটে কই। আর মেয়ে কাছে ক্যাপ কাটের কাছে যাও। নেল ইজ হ্যাঁ এসি নাকি কি হাসতো। হ্যাঁ, হাসরের ইংলিশ কি? তোর কি বাংলা এখানে ধরবি নি? এই কিবোর্ড তো বাংলাও তো না। আর মেয়ে চলে গেছে গুগলে। আরে এটার মানে আমার পেটে আসতেছে, মুখে আসতেছে না। এক্সিবিতে যা তাড়াতাড়ি। হাসর বানান হচ্ছে হাঁচর, ইয়াং। ইয়া। আমি তাই প্রথম শুনলাম। ইয়া ইএনজি। হ্যাঁ, হাসি দিছ না, আমি তো হাসি আইলো। তাড়াতাড়ি দাও। দেবো না, আমরা এটা দেবই না, হট। আচর হবে। হ্যাঁ, আচর হবে তো, আচর, আচরে দিয়ে মানে হাই তোলা হাই তোলা। হাই তোলা। স্ক্র্যাচ। হ্যাঁ, এইটাই তাই মনে পড়তেছে না। ছি 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 ছি। এই পড়াশোনা আমি দেখতে এটা নতুন করে বলেছিলাম বলতে যে স্ক্যাচ তো মুখের ওই যে স্ক্যাচ বলছিলাম আমি তাই বলছি। হাসর মানে কি বলেন? হ্যাঁ, এই যে এখন পাওয়া গেছে। আরে নিজের গাড়ির সামনে একখান লাগাই রাখছি, তাও এই জিনিস যদি আমার মনে না থাকে। গাড়ি কমপ্লিট কর, পিটির চামড়া তুলবো না যা। আচ্ছা, এখান থেকে আমি এই ছবিটা নিব, এই ছবিটা খারাপ না, ভালোই লাগছে, কিন্তু শুধু এতটুকু নিব, বেশি নিব না। আবার এভিআই ফাইল ডাউনলোড হয়েছে, বা আসলাম না, দেবই না, এইসব দেবই না, কারো কোনো সমস্যা, এটা দেব না। এইটা মোটামুটি ভালো, এরকমই থাক। আমি এমনি বেশি এরকম এরকম আছে, এরকমই থাকবে, এটাই ভালো লাগছে। সেই সুন্দর হয়। আচ্ছা, এইটাকে এবার আমি একটা টি শার্টের উপর বসাবো। টি শার্টের মকআপ আছে এটা এখানে? আমি এই বসাতেই তো পারিনি, আমার বসানি হয় না। আচ্ছা, মকআপের ফাইল, মকআপের ফাইল এখন কি গুগল থেকে আছে তো? আচ্ছা, মকআপের ফাইল এটা তো নিজে ডাউনলোড করতে হবে। এটা তো এই যে যেমন এই যে এখানে যে ডাউনলোড করা আছে, যে লেখা রয়েছে টি শার্ট মকআপ ফ্রন্ট, এটার উপর ডাবল ক্লিক করলে মোটামুটি এই যে চলে আসছে। এখন এইখানে হচ্ছে এই যে লেখাই আছে যে ইওর ডিজাইন থাম্বলাইন, মানে এই যে ছোট্ট যে অবজেক্ট, এটাকে স্মার্ট অবজেক্ট বলে। এর উপর যখন আমি ডাবল ক্লিক করব তখন ওদের ডিজাইনটা আলাদা একটা পেজে ওপেন হবে। ওই পেজের উপরে কি করতে হবে? আমাদের ডিজাইন নিয়ে যেতে হবে। তো আমি আমাদের ডিজাইনটাকে টেনে নিয়ে গেলাম। এটা টেনেও নিয়ে যায়, আবার এক্সট্রা ভাবে যদি সেভ করে যদি পিএনজি ফাইলে এখানে প্লেস করা যায় তাও হয়। টেনে সিলেক্ট করছি, তারপরে এই পেজটাকে ইয়েস করে কেটে দিতে হবে। ওকে, ডান। এই যে এখানে চলে আসে। এখন এটাকে যতটুকু পারি অ্যাডজাস্ট করে বসাই দিই। আচ্ছা, এখন এইটাকে আমরা বিহ্যান্সে সাজাবো কিভাবে? আচ্ছা, হোয়াইট কালারের উপর এমন লাগতেছে, এই কালারটা, এটা কোনো টি শার্টের কালার হইল। আচ্ছা, কালারফুলি রাখলাম, এরকম একটা লেডিস কালার হয়ে গেল, সেই লেডিস কালারই রাখলাম। সুন্দর কালার হয়েছে। তাহলে লেডিস কালারের টি শার্ট
আচ্ছা ব্যাকগ্রাউন্ড যেরকম আছে সেরকমই থাকে। এটাকে কন্ট্রোল শিফট এস প্রেস করব, তারপরে এটাকে জেপিজে আচ্ছা জেপিজে ফরম্যাটে সেভ দিব। যদি কন্ট্রোল শিফট এস না হয় তাহলে যে ফাইল থেকে এক্সপোর্ট, মানে এক কথায় এই যে আমি যেটা মকআপ করলাম এটা জেপিজে ফাইলে সেভ দিতে হবে। কিন্তু আগের যে জিনিসগুলো মানে আগে যা যা ডিজাইন করছে এগুলো কিন্তু পিএইচডি পিএনজি এগুলো কিন্তু মাস্ট। এটা কিন্তু প্রতিদিন বলা লাগতেছে না, আমি কিন্তু একবারই বলছিলাম যে এইগুলো হচ্ছে মাস্ট, এগুলো সেভ দেয়াই লাগবে। আর এখন যেহেতু আমি এটাকে প্রিভিউ করব, মানে এটাকে আমি এখন বিহান্সে আপলোড করার জন্য এটা সাজাচ্ছি, তার মানে এটাকে জেপিজে ফাইলে একটা সেভ দিলাম, কারণ বিহান্সে জেপিজে ফাইল ছাড়া এখানে চলবে না। তো এইবার চলে আসলাম হচ্ছে গুগলে আসার পরে যে আমাদের যে ওয়েবসাইট behance.net, এইখানে এসে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্টে একটা সুন্দর প্রোফাইল পিকচার দিতে হবে, সুন্দর একটা কভার ফটো দিতে হবে, তাছাড়া এখানে আর কোনো কাজ নাই। সরাসরি উপরের দিকে এখানে লেখাই রয়েছে শেয়ার ইওর ওয়ার্ক। আবার যদি নিচের দিকে যদি আসি, নিচের দিকে লেখা রয়েছে ক্রিয়েট এ প্রজেক্ট, যে অপশনে যাই একই জিনিস। এই এত এত ফাংশন দেখে ঘাবড়ায় যাওয়ার কিছু নাই। আমরা অ্যাকাউন্ট খুলবো, এখানে অ্যাকাউন্ট খোলার পরে শেয়ার ইওর ওয়ার্ক নামে যে অপশনটা আছে এখানে মাউস রাখলে চলে আসবেনি প্রজেক্ট, এই প্রজেক্টে ক্লিক করব। ব্যাস, এখন এখানে এদের কাজ হচ্ছে প্রজেক্ট এখানে তৈরি করো, কিন্তু আমরা তো তৈরি করব না, আমরা আমাদের তৈরি করাই আছে এইটাই এখানে নিয়ে আসবো। তাহলে এখন আমরা এখানে যে জিনিসটা নিয়ে আসবো এটা কি ফাইল? এই আম জনগণ সব এবার মাইক্রোফোন অন কর। জেপিজি ফাইল। হ্যাঁ, তাহলে জেপিজে মানে কি? ওটা একটা ইমেজ। তাহলে এখানে ইমেজ লেখা আছে না? হ্যাঁ। তাহলে ইমেজের উপরে ক্লিক করলে যে এখন কম্পিউটারে নিয়ে যাবে যে কোন জায়গায় আছে। তাহলে আমরা ডেস্কটপে সেভ করছিলাম, ডেস্কটপ থেকে যেটা সেভ করছিলাম সেটা গেল কই? এইটা। এর উপরে ডাবল ক্লিক করলে এই ছবিটা এখানে চলে আসবে, যদি ছবিটা এখানে যে চলে আসতেছে। আমি তো আরে সব ডেস্কটপে সেভ করি। ডেস্কটপে যে সেভ দিতে হবে এমন তো কোনো কথা নাই, আর আরো তো কত ফোল্ডার আছে, ডাউনলোড আছে, আমিও পিকচার ডেস্কটপে আছে। সেভ দিই। আমার ডেস্কটপে ভালো লাগে। না আমার আচ্ছা যাই হোক, বিষয়টা হচ্ছে এখানে আসার পরে এখানে কাজ আছে, হুটহাট করে আগে মনোযোগ সহকারে দেখে নে। এখানে লেখা রয়েছে অ্যাড ট্যাগ। ট্যাগ জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটাকে এক ধরনের এসইও বলা হয়, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আমি ট্যাগের ঘরে এখানে বলা হয়েছে অ্যাড আপ টু 10 কিওয়ার্ড। কিওয়ার্ড মানে হচ্ছে আমি যদি গুগলে সার্চ করি এখন ফ্লাওয়ার, তাহলে ফুলের ছবি আসবে, কিন্তু আমি যদি সার্চ করি রোজ ফ্লাওয়ার তাহলে কি গোলাপ ফুলের ছবি আসবে। এখন আমার যে টি শার্ট ডিজাইনটা, এটা যখন কোনো একটা ক্লায়েন্ট বা কোনো একজন লোক বিহান্সে এসে হোক বা গুগলে এসে হোক সার্চ করবে, টি শার্ট ডিজাইন লিখে তো কেউ সার্চ করবে না, লিখবেন যে টি শার্ট বা টাইগার টি শার্ট বা টাইপোগ্রাফি টি শার্ট এইভাবে লিখে সার্চ করবেন। তো এরকম কোন কোন শব্দ লোকজন লিখতে পারে এইটার উপর অনুমান করে সেই শব্দগুলো এখানে অ্যাড করতে হবে। তো আমি প্রথমে দিলাম টি শার্ট ডিজাইন, এই যে টি শার্ট ডিজাইন একটা সাজেস্ট করতেছে, ক্লিক করলাম, কাজ শেষ। তারপরে আবার লিখলাম হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক ডিজাইন আইসে ক্লিক করলাম, কাজ শেষ। এবার লিখলাম হচ্ছে গ্রাফিক্স টি শার্ট, গ্রাফিক্স টি শার্ট, ক্লিক করলাম, কাজ শেষ। তারপরে লিখলাম হচ্ছে টাইপোগ্রাফি, ওকে। তারপরে লিখলাম হচ্ছে ভিনটেজ টি শার্ট, তারপরে লিখলাম হচ্ছে ইটসি, তারপরে লিখলাম হচ্ছে অ্যামাজন, তারপরে লিখলাম হচ্ছে স্টক মার্কেট। এই জিনিসগুলো আসলে আমি তো লিখতেছি, কেন লিখতেছি এটা শিখাতে গেলে তো এখন আমাকে আবার সেই এসইওর ক্লাস নেওয়া লাগবে। না আমি যে এই সব কি জন্য লিখতেছি। সেটা আমি বলার পরে কে তুই এই প্রশ্ন করবি, আগে বলতে কি হচ্ছে? না যে গড় করে বললে যাচ্ছিস আর লিখতেছিস তাই ডিস্টার্ব। আচ্ছা যাই হোক, এই যে লিখলাম এই জিনিসগুলা কেন লিখলাম এটাই হচ্ছে কথা। হ্যাঁ, যেমন বিষয়টা হচ্ছে আমরা যে ডিজাইনটা করলাম এই ডিজাইনের নাম কি? এই ডিজাইনের নাম হ্যাঁ, গেঞ্জি ডিজাইন। গেঞ্জি ডিজাইন। এইটা টি শার্ট ডিজাইন, কিন্তু ডিজাইন কিন্তু টি শার্টের প্রকারভেদ তো আছে। আমরা এই যে এই কয়েকদিন ধরে যে টাইপোগ্রাফি শিখছি, রেট্রো শিখছি, এইটার নাম হচ্ছে গ্রাফিক্স টি শার্ট। মানে একটা টি শার্টের উপর যখন এরকম এই বাঘ ভাল্লুক বা কোনো একটা সিনারি ছবি থাকবে তখন ওইটাকে গ্রাফিক্স টি শার্ট বলা হয়। তাহলে গ্রাফিক টি শার্ট ডিজাইন লিখে যদি কেউ গুগলে সার্চ করে, ধরে আমি এখন আইফোন 60 প্রো ম্যাক্স কিনবো,
তাহলে আমি গুগলে সার্চ করবো না কি লিখে, আইফোন লিখে। হ্যাঁ। আইফোন লিখে সার্চ করলেও যে জিনিস পাবো, আইফোন 60 প্রো ম্যাক্স লিখে সার্চ করলেও সেই জিনিস পাবো। আবার যদি লিখি অ্যাপেল ফোন তাও সেম জিনিসই পাবো। শুধু যদি 60 প্রো ম্যাক্স লিখি তাও সেম জিনিস পাবো। তাহলে এই যে একটা জিনিসের যে অনেকগুলা নাম, অনেকগুলা লিখে যে লোকজন সার্চ করে, সেই নামগুলোই আমি এখানে লিখতেছি, যাতে এখন আমি না হয় টি শার্ট ডিজাইন নামে চিনি, অন্যজন তো এটাকে অন্য ডিজাইন নামেও চিনতে পারে, আরেকজন এটাকে ভিনটেজ নামেও চিনতে পারে। মানে যে যেটা লিখে সার্চ করবে তার সাথে মানে তার সামনে যাতে এই ডিজাইনটা যায়, এই হচ্ছে মূল কারণ। এগুলাকে কিওয়ার্ড বলে, মানে যে শব্দটা লিখে সার্চ করলে এই জিনিসটা তাদের সামনে যাবে। কারণ তাদের সামনে না গেলে তো আমার এই ডিজাইন করে কোনো লাভ হলো না, এটা তো আমরা এখানে লোকজনকে তো কি দেখাতে জন্য হবে। রাখলাম অত নাম? এতক্ষণ ধরে তাহলে কি বললাম? না, ওইটা তো বুঝছে। হ্যাঁ, এখানে লেখলাম তো এই জন্যই তো এই টি শার্টের ভিতরে, মানে এই নামগুলা কিন্তু এখানে শো করবে না, এই ও। নামগুলো এই টি শার্টের ভিতরে চলে যাবে, মানে সেটা আমরা ও। চোখে দেখতে পারবো না। ও। এটাকে বলা হয় এসইও, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ও। যেমন এখানে এই যে গুগলে এসে এই যে আমি আমার এই যে নাম লিখে সার্চ করলাম, তা গুগল কি, আমি কি সেলিব্রিটি, তাহলে গুগল আমার ছবি এখানে গুগলে কেমনে আসলো? তোদের নাম লিখে আজকে গুগলে সার্চ করিস তো, দেখি তো ছবি আছে নাকি। নাই তো। হ্যাঁ হ্যাঁ, তুই তো বিশাল সেলিব্রিটি, মানিক কাটের হেভি আল্লাহ, ওটা সেলিব্রিটি। শনিবার ছবি চলে এলো কি করে এ গুগলে? ভাই, তো ছবি না কি এইটা? আর ছবি দেখতে বলি নাই, আমি দেখাচ্ছি যে সার্চ করার পরে রেজাল্ট আইছে কিনা। তার মানে আমি এই যেমন এই ছবিটা আইছে কোথা থেকে, একটা ওয়েবসাইট থেকে, এই ছবিটা আইছে একটা ওয়েবসাইট থেকে, এইটা আইছে একটা ওয়েবসাইট থেকে। তো এই বিভিন্ন ওয়েবসাইটে আমার ছবি আপলোড করা ছিল, সেখানে আমার নাম দিয়ে আপলোড করা ছিল, যার জন্যই এই নাম যখন আমি গুগলে সার্চ করতেছি, গুগল সব জায়গা থেকে খুঁজে খুঁজে এক জায়গায় নিয়ে রেজাল্ট দিচ্ছে। সেম ভাবে আমরা এখানে যে নামগুলা দিচ্ছি, এই নামের যে কোনো একটা নাম লিখে যদি সার্চ করা যায়, তাহলে এই জিনিসটা তখন আমাদের সামনে চলে আসবে। এইটাকে বলা হয় ট্যাগ। তো মোটামুটি এগুলো দিলাম, দেওয়ার পরে কাজ শেষ। তারপরে আমরা সরাসরি নিচের দিকে চলে যাব, এখানে যে লেখা রয়েছে কন্টিনিউ, কন্টিনিউতে ক্লিক করলাম। এবার এখানে প্রজেক্টের টাইটেল মানে কাজের নাম আমি এখানে লিখে দিলাম হচ্ছে গ্রাফিক্স টি শার্ট। এই দেখ, এই জায়গায় যে নাম লিখছি এখানে কিন্তু সেই নামটা শো করতেছে যে গ্রাফিক টি শার্ট। এই যে আবার প্রজেক্ট ট্যাগ, এখানেও কিন্তু আবার ওই যে সেম জিনিসই কিন্তু চাচ্ছে। তো তারা এখানে কিছু কিছু জিনিস সাজেস্ট করতেছে, অ্যাক্টিভ শার্ট, টি শার্ট ডিজাইন, ফ্যাশন, ক্লোথিং, তারপরে হচ্ছে অ্যাপারেল, ফ্যাশন গেল কই, সুইটওয়্যার, ফ্যাশন ডিজাইন, তারপরে হচ্ছে ব্র্যান্ডিং, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে আর কিছু নাই। যাই হোক, এগুলো দিলাম, মানে এই যে এখানেও সেম সেই কিছু আর কি ট্যাগ দিতে হবে। অ্যাক্টিভ টি আমরা শার্ট মানে লিখলে অ্যাক্টিভ এটা শার্ট, পাল্টে। হ্যাঁ এখানে অটোমেটিকলি সাজেস্ট করবেন, এক একটার উপর ক্লিক করলে হবে। তবে যেই ডিজাইন আপলোড করছে তার নামের সাথে মিল রেখে, যেমন ক্লোথিং টি শার্টের ভিতরে পড়ে, সুইটওয়্যার তো টি শার্টের ভিতরে পড়ে, মানে যেটা আমরা পরি আর কি, ফ্যাশন ডিজাইন এর ভিতরে পড়ে, ব্র্যান্ডিং এর ভিতরে পড়ে। মানে এক কথায় টি শার্ট রিলেটেড যে শব্দগুলো আছে, মানে টি শার্ট ডিজাইনটা একটা শব্দ গেল, এই শব্দটা বাদ দিলে আর কোন কোন জিনিস লিখে সার্চ করলে টি শার্ট পাবো, সেই শব্দগুলো এখানে দিতে হবে। এগুলো তো মুখস্থ করা লাগবে তাহলে। আরে না 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 না, মুখস্থ কয়টা করা যায়? একটা শব্দের পিছনে কোটি কোটি শব্দ থাকে, সবই কি এখন মুখস্থ করা যায় নাকি? কোথাও এগুলো ওই আস্তে আস্তে হবে না, দুই একটা আপলোড দিলে পরে তখন বোঝা যাবে না। আচ্ছা, এইদিকে আর কিচ্ছু নাই, কাজ মোটামুটি শেষ। এইবার বিহ্যান্স ভিজিবিলিটি, এখানে বলা হয়েছে যে আমি যে ছবিটা এখানে আপলোড দিছি, ছবিটা কিরা দেখবে, আমি নিজেই দেখবো নাকি লোকজন দেখবে? লোকজন দেখবে। তাহলে আমরা এখানে অপশনের উপর ক্লিক করে, যেখানে ডিফল্ট এভরিওয়ান করাই থাকে, তারপর আমরা একবার চেক করে নিব। এই যে এভরিওয়ান করে দিলাম, মানে এখানে রিকোয়ারটা এভরিওয়ান করে দিলাম। আর এই জিনিসগুলা বলতেছে যে হাউ উড ইউ, মানে ক্যাটাগরির যে প্রজেক্ট, আমরা যে প্রজেক্টটা আপলোড করছি এটা কোন ক্যাটাগরির কাজ, গ্রাফিক ডিজাইনের কাজ, তারপরে হচ্ছে ফ্যাশনের কাজ, তারপরে হচ্ছে কিসের কাজ, যাই হোক এই দুইটা দিলেই হবে, আর একটা দিলেই হবে, গ্রাফিক ডিজাইন দিলেও হবে। এখানে আরেকটা বলতেছে টুলস ইউজ, আমরা কোন টুলস ব্যবহার করছি, আমি এখানে লিখে দিতে পারি ফটোশপ, যে অ্যাডোবি ফটোশপ, আর কোনো কিছু দেওয়ার দরকার নাই। মানে এক কথাই হচ্ছে এখানে যতগুলো ঘর আছে সেই ঘরগুলো ফিল আপ করলাম। তবে এই জায়গায় মনের ভুলেও টিক চিহ্ন দেওয়া যাবে না। যেমন এখানে বলতেছে, মানে আমি এখানে বোঝাই দিলাম যে এটা হচ্ছে অ্যাডাল্ট কন্টেন্ট,
যার জন্য আমি এখানে টিক চিহ্ন দেবো, কিন্তু আমাদের এটা কি অ্যাডাল্ট কন্টেন্ট, না। তাহলে আমরা এখানে টিক চিহ্ন দেবো না, সরাসরি চলে যাব কোথায়, পাবলিশ, এই যেখানে লেখা রয়েছে পাবলিশ। কাজ শেষ। প্রথম টুক তো সহজই লাগলো, পরের টুক তো কঠিন লাগে। আবার পরের টুক কি আর আগের টুক কি। এখন এই যে সরাসরি এখান থেকে এই যে বিহ্যান্স প্রোফাইলে গেলে যে আমরা যে ডিজাইনটা আপলোড করছি যে সেটা এখানে শো করবে। ও সেম ভাবে এখানে যে আবার এই যে ক্রিয়েট প্রজেক্ট অথবা শেয়ার ওয়ার্ক এইভাবে করে করে এক একটা এখানে আপলোড দিতে হবে। তবে মাথায় রাখতে হবে প্রত্যেকটার সাইজ যেন সেম হয়, তাহলে জিনিসটা সুন্দর লাগবে। ও যেমন এখানে কি এই যে সাইজ দেখেই তো বোঝা যাচ্ছে যে হাইট ওয়েট চারদিকেই সমান, মানে সব জায়গায় যে A4 পেজ নিতে হবে ব্যাপারটা কিন্তু এমন না। আমি যখন প্রজেক্টের জন্য কোনো কিছু রেডিমেড করব তখন যেভাবেই হোক যে ডিজাইনই করি না কেন এরকম হাইট ওয়েট সমান রেখে তারপর এখানে এসে আপলোড দেবো। মারবো বোঝা গেল ব্যাপারটা? এটা কত পারবো এইটার মেইন উদ্দেশ্যটা কি? মেইন উদ্দেশ্য হচ্ছে যখন আমরা এই যে ফ্রিল্যান্সিং এর জন্য মার্কেট প্লেসে যাবো না বা যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবো না, তখন কেউ যখন আমাদের কাছে মেসেজ দিবেন যে তুমি যে একজন গ্রাফিক ডিজাইনার এটা বিশ্বাস করবো কিভাবে, প্রমাণ কই, তখন এই যে আমার এটা হচ্ছে অ্যাকাউন্টের লিংক, তখন এই লিংকটাকে কপি করে ক্লায়েন্টের কাছে যাইয়ে বলতে হবে যে আপনি এখানে ঢুকেন, এখানে ঢুকলে মোটামুটি আমার কিছু রিসেন্ট কাজ আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। তো সে যখন এখানে ভিজিট করতে আসবে তখন এই যে হেভি হেভি সুন্দর সুন্দর ডিজাইন তোরা সব আপলোড করে রাখবি, সেসব দেখে বাড়ি এসে হায়ার করে নিয়ে চলে যাবে। আমারে কাজ দেখলি পালাবি না। আরে না না, ওই 10টা কাজ করবি, 10টা কাজের ভিতর যে কাজগুলো দেখতে ভালো লাগবে সেই জিনিসগুলো এখানে সব আপলোড দিবি। তাহলে এতই তো আরো আগে কালার হয়ে গেছে, এখানে বিভিন্ন কালারের দিতে হবে, ওই এই সব ওই ব্ল্যাক হোয়াইট এসব না, মানে কারণ টি শার্ট বাইরের দেশের লোকজন ব্ল্যাক এন্ড হোয়াইট এই দুই কালারের টি শার্ট সবচেয়ে বেশি ব্যবহার করে, এটা ঠিক, ব্ল্যাক কিন্তু আর এখানে হোয়াইট ইয়েলো ছাড়া তো কালার আছে, একটা রেড কালার কালার হয় আছে, না। সায়ান কালার আছে, বিভিন্ন কালারের টি শার্ট করে এখানে আপলোড দিতে হবে। হ্যাঁ হ্যাঁ এখানে আমি তো ওইটা কালারের আইকন আছে, এই যে ক্যামেরার মতো এই যে দেখা যাচ্ছে, এর উপর ডাবল ক্লিক করলে এই যে কালারের বক্স চলে আসবে। ও তখন এক এক কালারে ক্লিক করলে কালার হয়ে যাবে। ওয়াও আহ, এটা তো জানি না ও আছে তে আমি হ্যাঁ একটা ডিজাইন করে তো 10টা শার্ট বানাতে ফেলতে পারবো, কিন্তু ওই যে মাঝে হ্যাঁ, যে এটা স্বাভাবিক। যেমন যেমন এই যে এইটা আমি একবার সেভ দিছি, একবার সেভ দেওয়ার পরে এই কালারটা শেষ, এখন এই যে আমি চাইলে আবার অন্য কালার করে নিব, আবার অন্য কালার করে অন্য কালার আবার আরেকটা সেভ দিলাম, সমস্যা নাই, একটা এটা দিয়ে তো তো হয়। 10টা গেঞ্জি বানাতে হবে। হুম, হুম। মানে দিন শেষে একটা জিনিস কি, বিহ্যান্সে প্রচুর মানে এবার খোলামেলা ল্যাঙ্গুয়েজ, যেটা শোরুম আছে না, শোরুম, শোরুম কি জিনিস? শোরুমে শোরুম বিভিন্ন মানে যেখানে ট্রায়াল চলে, অর্থাৎ বেচা কিনা করার জন্য একটা ছোট দোকান থাকে, আর শোরুম মানে যেখানে ওপেনে সবকিছু সাজানো থাকে যাতে লোকজন যায় সেখানে নাড়াচাড়া করে সবকিছু দেখে। হ্যাঁ, হ্যাঁ। এই বিহ্যান্সটা হচ্ছে আমাদের শোরুম, অর্থাৎ আমার যত কার্যক্রম আছে আমি যা যা কিছু পারি সব এখানে আমি সাজায় রাখছি। এবার ক্লায়েন্ট আমার কাছ থেকে কোন রিলেটেড সার্ভিস নিবে এখান থেকে দেখে যখন ক্লায়েন্ট বুঝবে যে হ্যাঁ টি শার্ট ডিজাইনও পারে, ওয়াটার কালারও পারে, আবার অন্যান্য কাজও পারে, টাইপোগ্রাফিও পারে, সব কাজই পারে, তার মানে তখনই ক্লায়েন্ট কিন্তু এসে মেসেজে কথা বলবেন ঠিক আছে তাহলে আমার এই সার্ভিসটা লাগবে। অর্থাৎ বিহ্যান্সে এটা হচ্ছে, এটাকে বলা হয় পোর্টফোলিও, আর ওইদিকে খাস বাংলায় বলতে গেলে এটা হচ্ছে শোরুম, মানে এখানে স্যাম্পল হিসেবে সব সাজানো থাকবে, এই সাজানো জিনিসটাকে ক্লায়েন্টকে শো অফ করাইতে হবে। তার মানে আজকে কাজ গেল একে তো একটা ডিজাইন, তারপরে পোর্টফোলিওতে আপলোড করা, মোটামুটি কিন্তু সহজ কিছু না। আর পোর্টফোলিও কিন্তু প্রত্যেকদিন 4-5টা করে ডিজাইন করে আপলোড দেওয়াই লাগবে। একবার খুললে পরে আমি তো অ্যাকাউন্ট খোলা সহজ, অ্যাকাউন্ট ওই যে যারা টুইটার লিঙ্কডইন যারা খুলছে এই যে আবার কি এটাও ওই রকমই, behance.net এ যেতে হবে, কন্টিনিউ উইথ গুগল করতে হবে, অ্যাকাউন্ট খুলছিলাম সবই তো বন্ধ হয়ে গেছে। না চালালে তো বন্ধ হবেই। গল্পে ঝড় উঠেছে, আমি কেমনে কথা বলি? হ্যাঁ কিরা আমাকে সিনিয়র আপু মনে হচ্ছে এটি কথাটা তো বলতে চাচ্ছে, বলেন 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 বলেন। ভাইয়া এটা কি দেয়া যাবে গিগ? হ্যাঁ এই ডিজাইনটা কি গিগ দেয়া যাবে? হ্যাঁ হ্যাঁ দেয়া যাবে নি। তাহলে দিয়ে দেন প্লিজ।
দিয়ে 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 দিলে ঠিক আছে, পিএনজি ফাইল পাঠাই দিব না, মকআপ শকআপ করে সাজাই নিয়েন। আচ্ছা, থ্যাংক ইউ। আর পরে এটা ড্রপ কর।